আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ১ বছর আগেই বলেছি যে জননেত্রী শেখ হাসিনা যদি সরাসরি লাইভে আসে তাহলেই বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে। এটা আমি বলেছি তো। আসলে কি জানেন আওয়ামী লীগের কিন্তু বিপ্লব করার শক্তি আছে। হাতি যেমন তার শক্তি সম্পর্কে জানে না, কনফিডেন্টের অভাব। ওই উপর একটা ছোট্ট মানুষ বইসা থাকে মাথার উপর ২ টা বাড়ি দেয়। সে তার মতো লেফট রাইট করে ডাইনে যায়, বামে যায়, এইদিকে যায়, ওইদিকে যায়। আওয়ামী লীগ তার নিজের শরীরটা দেখতে পারতেছে না। আওয়ামী লীগ কিন্তু আসলে যদি বলে বিপ্লব ঘোষণা করব, অনেক কিছুই দেশে সম্ভব। কিন্তু ওই যে দলের মানুষদের তো বিপ্লবী হিসেবে গড়ে তোলে নাই। কিন্তু তার বিপ্লব করার ক্ষমতা আছে। আর যেতটুকু এখন বিপ্লবী হতে যাচ্ছে, এটা কিন্তু এই যারা ধাক্কায়, ধাক্কায় বিপ্লবী বানাইতেছে। অর্থাৎ মেরে কেটে আওয়ামী লীগের উপর নির্যাতন, নিপীড়ন করে। আর আপনি যেটা বললেন যে, জননেত্রী শেখ হাসিনা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম নাই? আমার মনে হয় এটা তাদের একটা বড় ভুল ছিল। তাহলে সমাজটা আর আজকে এই যে ডিসেম্বরে বলছেন না? তাইলে হয়তো ওই যে আমি বলছিলাম যে ২৬-এর মানে ২৫-এর ডিসেম্বরে ১ বছর আগেই চলে যেত আওয়ামী লীগ ক্ষমতায়। ক্ষমতায় না আসলেও দেশে নির্বাচনই হইতো না। দেশে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হতো। এটা তাদের করা উচিত ছিল। কেন তারা করে নাই? এখন এটা তো আর আমি বলতে পারব না। কারণ যেহেতু তিনি একটা, তবে আমার মনে হয় তার করা উচিত ছিল। ভিন্ন একটি দেশে থাকেন। দেশে থাকলে নয় অনিরাপদ। কিন্তু বিদেশে থাকলে তো করা সম্ভব ছিল। বা অন্য কোনো টেকনোলজিতে সম্ভব ছিল। ভিপিএন দিয়ে গিয়ে অনেক কিছু তার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিপিএন দিয়ে গেলে তার লোকেশন না, না নির্ণয় পারবে করা না। কখনোই সম্ভব না আর ভিপিএন এ। একটা জিনিস সম্ভব দেখছেন ছিল। শেখ ফরিদ ভাই, এই যে তাপস ঢাকাটাকে মানে শেখ হাসিনা তার আত্মীয় দেখে দিল। সে আগে কিন্তু এয়ারপোর্ট থেকে পালাইলো, জুলকারনাইনরা ওটা ফাঁস করলো যে সে ২ দিন আগে ৫ই আগস্টের ২রা আগস্ট পালিয়ে যাচ্ছিল। যেতে দিচ্ছিল না বিমানবন্দরে। শেখ হাসিনাকে ফোন করে শেখ হাসিনা তখনও তারা তুই করে বলতেছিল, আত্মীয় মনে করে। তারা এক্সিট দিচ্ছে শেখ হাসিনা। আপনি দেখেন তারা কিন্তু চুপ। আপ আপ মানে মূলধারার রাজনীতিবিদ কেউ নাই। আজকে ওয়াকার আত্মীয় দেখা গাদ্দারি করলো, চুপ পুরো অবস্থা দেখেন। এই আত্মীয়ত্বগুলি করতে গিয়ে শেখ হাসিনা সব হারাইলো। তারা কিন্তু এখন সবাই চুপ, কারণ বাংলাদেশে তাদের প্রপার্টি আছে, তাদের ব্যবসা আছে। কথা বলে তো ব্যবসা হারাবে। আর আপনি শেখ ফরিদ ভাই কথা বলছেন, এখানে একজন কমেন্ট করেছেন শেখ ফরিদ ভাই আপনাকে পাত্তা দিবে কেন? কারণ আপনার কথা শুনলে তাদের তলে তলে টাকা কামানো বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগের নেতারা জামায়াতের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, এজন্যই জামাত সুদে আসলে তুলে নিচ্ছে। আরেকজন কমেন্ট করছে যে আসাদ নূর ভাই, আপনি বর্তমানে আওয়ামী লীগের প্রসঙ্গে কোনো সমালোচনা, বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতিতে করবেন না। অনুরোধ রইল, কোনটা প্রকৃত অপরাধ এবং জনগণের জন্য তাই নিয়ে সমালোচনা করেছে। আমি সমালোচনা করবো কি নাই ভাই, আপনার কথা করবো। আমি আওয়ামী লীগের কাছে পয়সা খাইছি না কোনো দলের কাছ থেকে আমি ব্যক্তিত্ব বর্গা দিছি? আওয়ামী লীগ খারাপ করলে কেন সমালোচনা করবো না? এতদিন করি নাই, অনেক কিছু সামনে ছিল যে ঠিক আছে তারা এমনিই মাইর খেতেছে, মরারে মাইরে লাভ নাই। কিন্তু এর মানে এই না যে আমার যে পাসপোর্ট নিয়ে নিছেন আমি ভুলে গেছি, এই মানুষদের গুম খুন করছেন আমি ভুলে গেছি না। এইটার শুধু আসলে আমি পৌঁছাবো। যদি ওই হাসান মাহমুদের মতো মবর্গীয় যে একটাও যদি বাইচা থাকে, মরে গেলে আমি মাফ করে দেবো। কিন্তু যদি বাইচা থাকে তাহলে কারোর আমি ছাড় দেবো না। বিপদে আছেন বললে চুপ আছি, হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে আপনাদের মাথায় তুলে না দেবো। কেন? আমি আপনাদের দালাল নাকি? মানে এই লিগারদের আশা দেখেন, আসাদুর ভাই আওয়ামী লীগের সমালোচনা করবেন না। না, এটা পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, কোনো সন্দেহ নাই। মনে করেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসার পরে তারা যদি মেজর ভুলগুলো করে, তখন তো আমিও সমালোচনা করব। কোনো এখন আমি নীরব আছি যে তারা এখন বিপদগ্রস্ত সঙ্গত কারণেই। আর মানে আমাদের তো আর আসলে আমাদের সমস্যা হয়ে গেছে কি জানেন, আমাদের তো আর বিকল্প নাই। মানে আপনি যে আওয়ামী লীগের রেখে আরেকজন, বিকল্প নাই তো আমাদের। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আসলে বাংলাদেশের যে অবস্থা, তো আমি কিন্তু ভীত এবং সন্ত্রস্ত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে বাংলাদেশের অর্থনৈতিক হয়তো পরিবর্তন ঘটবে, কিন্তু সাংস্কৃতিক, তারপরে আপনার রাজনৈতিক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনা আসলে কতটুকু ধারণ করবে, এটা ইদানিং সন্দেহটা আমার বাড়তেছে। কেন বাড়তেছে আই ডোন্ট নো, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। তারপরেও চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের, আর কারোর উপরে ভরসা করব। বিষয়টা তো এরকম, কারণ ভরসা করার জায়গা না। আপনি বিএনপিকে আপনি আস্থা রাখতেই পারেন না, কারণ যারা বঙ্গবন্ধুর ভাষণ বাতিল করে দেয় তাদের তো আস্থা রাখার প্রশ্নই আসে না। তাদের এমন না যে তাদের শুধু ব্যারাক থেকে তারা এসেছে এর জন্যই তারা আমরা প্রত্যাখ্যান করব, তা না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাদ দিয়ে যারা আবু সাইদের ছবি পাসপোর্টে লাগায়, সেই দলকে আপনি তো আস্থাই রাখতে পারেন না। এটা না আগামীতে খুবই লজ্জাজনক। আমি এটা বুঝলাম না যে বিএনপির কোনো মাছ বিজ্জত নাই। আমি বুঝতে পারি না বিএনপি মানে কি বলবো, মানে আসলে তো কি বলবো, মানে দেখেন, মানে বিএনপি তো এখন দেখি সমালোচনার অযোগ্য। কোন আক্কেলে তারা আবু সাইদের ছবি পাসপোর্ট, আমি বুঝে উঠতে, যদি জিয়ার ছবি হইতো একটা কথা আছিল মানে হ্যাঁ, ধরে মানতাম নিলাম, না। হ্যাঁ, জিয়া মানি বা মুক্তিযুদ্ধ না ছিল, মানি, আমার খারাপ লাগতো না। তাও হ্যাঁ, লজিক ছিল। লেখতো বীর উত্তম জিয়া, ভাস্কর্যের আপনার
ওই যে আমাদের বীর শ্রেষ্ঠদের ছবি দিত, একটা কথা ছিল, এই কোথাকার কোন আবু সাইদ বাবু সাইদ, এদের কি আকল আছে? নাই, আমার মনে হয় না, থাকলে এটা করতো না। আর সবচেয়ে যেটা দুঃখজনক আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষ কিন্তু মানে ঠিক উল্টো পথে হাঁটতেছে। এরা কিন্তু পুরো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আপনি দেখবেন আজকে যতটুকু মুক্তিযুদ্ধের চেতনা দেখতেছেন, এটা আওয়ামী লীগ বিরোধী দলে আসছিল বলে। সরকারি দলে গেলে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলেনি বা বলবেন। আপনি দেখেন তো, আচ্ছা আসাদ নূর, আপনার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, জননেত্রী শেখ হাসিনার কথা রাখেন, তিনি আসেন নাই মানলাম, তিনি বিদেশে চলে গেছেন বা পাঠিয়ে দেওয়া হয়েছে, এটসেট্রা এটসেট্রা। এই যে আওয়ামী লীগের যে ৩০০ এমপি ছিল, এরা কি করে? আওয়ামী লীগের হাজার হাজার উপজেলা চেয়ারম্যান আছে, তারা কি করে? আওয়ামী লীগের হাজার খানেক মেয়র ছিল, তারা কি করে? আওয়ামী লীগের ২.৫ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা পেয়েছে, এর মধ্যে ১.৫ লক্ষ জেনুইন, ওই ১ লক্ষ বাদ। এই ১.৫ লক্ষের মধ্যে আরো ৫০,০০০ বাদ দেন, ১ লাখ। ১ লাখ মানুষ যদি কথা বলতো, তাহলে তো কারোরই লাগে না। কারো কি লাগে? আমার তো মনে হয় না যে আওয়ামী লীগের নেতারা তো নিবেন। ওই যে একজন লিখেছে ব্যবসা বাণিজ্যের সমস্যা, আচ্ছা ধরে নিলাম তাদের অনেক ব্যবসা, আমাদের তো ছোট। আচ্ছা, ডিম মুরগি, রাজহাঁসের ডিম পারতে যে ব্যথা, মুরগির ওই ব্যথা, টিকটিকেরও কিন্তু ওই ব্যথাই। কেউ যদি মনে করে আওয়ামী লীগের অমুক বড় নেতা, তার আত্মীয় স্বজন সমস্যায় পড়বে, তার ব্যবসা খতম হয়ে যায়, আমাদের কি আত্মীয় স্বজন ছাড়া মাটি ফেটে বেড়াইছি? আমি শেখ ফরিদ কি মাটি ফেটে বেড়াইছি? আমাদের আত্মীয় স্বজন নাই? আমার কি ছোটখাটো ব্যবসা ছিল না? তার কাছে একজনের ১,০০০ কোটি থাকতে পারে, তার কাছে সেটা বড়। আমার হয়তো ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকার ছিল, আমার কাছে কি ওইটা ব্যবসা না? আমার কাছে কি এই যে সংসার ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, আমি ব্যবসায়, চাকরির পাশাপাশি ব্যবসায়ী করতাম। ব্যবসায়ী মানুষ, তাদের প্রতিদিন ইনকাম হয়, প্রতিদিন খরচ করতে হয়, এগুলো হলে মন ভালো থাকে না, মানসিকভাবে ডিপ্রেস। যে আপনি দর্শকটা বুঝতে পারতেছে আমি, আমার যে নিউরোলজির সমস্যা হয়েছে, এগুলো কি কারণ? তাদের তাদের জন্য বিপদ, আমার বিপদ নাই না? আমার আত্মীয়, আমি মাটি ফেটে বেড়াইছি না? আমার তো ৪ ভাস্তের মধ্যে ৩টা নাই মামলা হয়ে আছে। আমার ৪ ভাতিজা, একটা দৌড়ের উপরে আছে, আর 3টা ডাইরেক্ট মামলা হয়ে আছে আত্মগোপনে। আর আমাদের সন্তান আমার সম্পর্কে অসংখ্য আওয়ামী লীগের সমর্থক বা রাজনীতি করতেন টুকটাক সৎ মানুষ, আমি 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 শুনেছি, জানি যে তারা পলাতক। আমার হ্যাঁ, আপন মামা এখন অনেকদিন জেলে ছিলেন। এখন মনে করেন যে সে কিন্তু কারো কাছ থেকে আওয়ামী লীগের জন্য কোনো টাকা, এখন সে এখন সাধারণ একজন সমর্থক। এখন এখন মনে করেন যে আমরা তাহলে, আমাদের আত্মীয় স্বজন নাই, আমার জীবনে মায়া নাই। বিদেশে থাকলে আপনি নিরাপদ। ডক্টর হুমায়ুন আজাদ জার্মান ছিল, মেরে ফেলছে না? আপনি কানাডায় আছেন বলে বা আমেরিকা থাকেন বলে আপনি নিরাপদ মনে করেন? আপনি না। কারণ হুম। তাদের শক্তি, এই আমাদের যারা বিরুদ্ধে, এই যে ২০২৪-এর যে তথাকথিত সন্ত্রাস বা ফাত্রামি বিপ্লব ঘটেছে কথিত, এটা তো আসলে শুধু যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, প্রগতিশীল চিন্তা চেতনার বিরুদ্ধে, সব এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে। তো এটাকে আপনাকে ঠেকাইতে গেলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদের বুঝাইতেই পারে না। ব্যবসায়ীরা আসলে যে কোনো সময় তারা আদর্শের ধার ধারে না, তো তারা দেখবে ব্যবসা ঠিক আছে কিনা। কিন্তু যদি এখন নেতা থাকে, কমরেড মঈনুদ্দিন খান বাদল আদর্শিক, সোহেল তাজের বাপ তাজউদ্দিন আহমেদ আদর্শিক ছিলেন এরা, তো ওই মানুষগুলো তো এখন আর নাই। সবাই চিন্তা করেন ব্যবসা ঠিক আছে কিনা। এই যে দেখেন আর এক বিএনপির নেতা টুকু সাহেব কত বড় কথা বলেছে, যে কি বলেছে দেখছেন তো, যারা মানুষই না, নিকৃষ্ট লোক, তারা নাকি আওয়ামী লীগ করে, অথচ সে নিজেই আওয়ামী লীগের বিআই বলে ফেললো একটা কথা। তাহলে আপনাকে আদর্শিকভাবে চিন্তা করার আগেই তো দরকার ছিল এই লোকগুলো কেমন, আগেই তো চিন্তা করা উচিত ছিল। আমার কি True. শুভাকাঙ্ক্ষী অন্যান্য দলের মধ্যে ছিল না? কিন্তু আমি জানি আদর্শিক ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আদর্শিক ব্যাপারে ছাড় যে দেয়, সে তো সুবিধাভোগী। আমি যদি এই যে আপনি যেটা বলেন, আমি যদি আজকে শুধু মুখ বন্ধ রাখতাম ৫ই আগস্টের আগের থেকে, আমি তো আগে থেকেই বলতেছি, আমি তো ৫ই আগস্ট পরে বলি নাই। ওই যে কথা বলা যদি আমি তখন বন্ধ করতাম, আমি যদি এই তথাকথিত জুলাই আন্দোলনের বিরোধিতা না করতাম, তাহলে আমার কিছুই হতো না। আমি দেশে থাকতাম, ভালোভাবে থাকতাম, ব্যক্তিগতভাবে ভালো থাকতাম, রাষ্ট্র ভালো থাকতো না। কিন্তু আমরা তো আদর্শের জন্য, ব্যক্তি লাভের জন্য তো আদর্শকে বলে দিতে পারি না। আজকে আওয়ামী লীগ আমাদের যদি গালাগালিও করে কিছু করে না, আমরা তো বঙ্গবন্ধুর বিরোধিতা করতে পারবো না, আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারবো না, পৃথিবী উল্টে গেলেও না। আমরা তো মেজর আখতারুজ্জামানের মতো জামাতে যোগ দিতে পারবো না। আমরা তো মেজর হাফিজের মতো সুবিধা পাইলে বঙ্গবন্ধুর গালি দিতে পারবো না, সম্ভব না। না। ওই যে টুকুর মতো
বিআই আওয়ামী লীগ বিআই থাকার পরে বলতে পারবো না আওয়ামী লীগের লোক নিকৃষ্ট লোকের আওয়ামী লীগ বলতে পারবো না, সম্ভব না আমাদের পক্ষে। আমাদের পক্ষে যাই ঘটুক, আমরা যদি মনে করেন অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ তো ক্ষমতায় যাবেই, তাই না? আমরা আওয়ামী লীগের সমালোচক হইতে পারি, কিন্তু তার মানে তো এই না যে আমরা জামাতের পক্ষে থাকব, তার মানে তো এই না আমরা বিএনপির পক্ষে থাকব, তার মানে তো এই না সিংহ বামদের পক্ষে থাকবো, সম্ভব না আমাদের পক্ষে। কারণ আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, এবং সেটা নিঃশর্তে, কোনো শর্তে না, কোনো শর্তে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি না যে আওয়ামী লীগের পদ দিবে, আওয়ামী লীগ ব্যবসা দিবে, আওয়ামী লীগ টাকা দিবে, বা আমার একটা আম, পুরস্কার দিবে, এই আশাই তো আমরা করি না। আমরা এটা বরং এটা দায় মনে করি। কারণ আপনার চ্যানেলে বোধহয় একদিন বলেছিলাম যে বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে আমরা স্বাধীনতা পেতাম না, বিহারীদের চাপরাশি থাকতাম। সেই দায় থেকে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, সেই দায় থেকে। এবং আমাদের বলতে হবে আমরা বাঙালি, আমাদের বাঙালি সত্তা, আজকে যে বাঙালি বাংলা ভাষীদের পৃথিবীতে বিভিন্ন অবস্থানে যে আমাদের শিল্প সাহিত্যকে তুলে ধরা হয়েছে। দেশ স্বাধীন না হলে তো এই যে বেলুচদের দেখেন ৭৫ বছর যাবৎ লড়তেছে, তারা কি স্বাধীনতা পেয়েছে? পায়নি। স্বাধীনতা না পাওয়ার যে আসলে আমরা না অল্প সময়ে স্বাধীনতা পেয়েছি, তারপর আপনার অল্প দামে স্বাধীন, যদিও আমাদের মৃত্যুর সংখ্যা অনেক, ৩০ লক্ষের অধিক, আমাদের মূল্য অনেক দিতে হয়েছে, কিন্তু অল্প সময়ে স্বাধীনতা পেয়েছি, তো এটা বুঝি না। আর পৃথিবীতে ভারত আর বাংলাদেশ ছাড়া কখনো কোনো বেঈমানদের দেশে জায়গা দেয় নাই। এটা একটা অদ্ভুত। শুধু আমরা বাংলাদেশের কথা কি বলবেন, ভারতে দেখেন যারা মুসলিম লীগ করতো, যারা পাকিস্তান চেয়েছে, তারা সকালে মিছিল করতে করতে দুপুরে গিয়ে তারা কমিউনিস্ট পার্টি করছে, বিকেলে গিয়ে তারা কংগ্রেসে যোগ দিয়েছে। রাইট। বাংলাদেশেও তাই। বাংলাদেশে দেখেন আপনি এই যে জামাতিরা ঘাপটি মেরে থাকলো, আচ্ছা ধরে নিলাম যে ছাত্রলীগের সাদ্দাম ভুল করেছিল, বুঝে নাই, এটা কি একদিনে ঘটেছে আপনি মনে করেছেন? একদিনে ঘটে নাই তো। True. জামাতিরা আজকে যে বিরোধী দলে আসছে, এটা কি একদিনে সম্ভব? তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল, ৩০ বছর, ৪০, আরো পরিকল্পনা আছে তাদের, তাদের পরিকল্পনা আরো আছে। সেই পরিকল্পনার বিরুদ্ধে আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনাকে, আপনার যদি সুদূর প্রসারী পরিকল্পনা থাকে আমার বিরুদ্ধে, তাহলে আমাকেও তো আপনার বিরুদ্ধে একটা পরিকল্পনা দাঁড় করাতে হবে। এখন আপনি চুপচাপ, এই দেখেন ফ্রড মাজার, চিঙ্কু বামজার, এদের গুরুত্বই দেয় নাই। চিঙ্কু বামদের গুরুত্ব দেয় নাই, সারা দেশে 500, কিন্তু এই 500 জন এখন আওয়ামী লীগের জন্য গলার কাটা হয়ে গেছে। সারাদিন যারা গালি দিতেছে এদের কথাগুলোই জামাতিরা পরিচালনা করতেছে, এদিকে তারা খেয়াল করে নাই। ক্ষমতায় যখন গিয়েছে আদর্শিক বিষয় আলাদা। আপনাকে আদর্শ, যখন আপনি অন্য দলের কোনোটারই আদর্শ নেই, বাংলাদেশে 2টা দল আদর্শিক, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো জামাত। তো জামাত 100% আদর্শিক রাজনীতি করে, সে রাজনীতি তাদের ভুল, কোনো সন্দেহ নাই, তাদের রাজনীতির সাথে আমাদের কোনো মিল নেই। তো আওয়ামী লীগের যে আদর্শ আছে এটা নিজেরাই ধারণ করে নাই, যার জন্য এই পরিণতি হয়েছে। নইলে আপনি কল্পনা করেন তো, বাংলাদেশে 5-6 কোটি মানুষ যে দলের সমর্থক, সেই দল নিষিদ্ধ হয়ে গেল, এটা কি করে সম্ভব? কি করে? আমি মানে এটা, এতটা দেউলিয়া হইলে পরে, কতটা এটা দেউলিয়া কিন্তু হইলে কেন পরে হয়েছে এটা। জানেন? এই যে প্রথম সারির নেতাদের জন্য, এই নেতারা যদি হুমকি দিত ঠিক মতো উঠে দাঁড়ায়, আরে ভাই তুমি সম্পদের চিন্তা করতেছো, তোমার বাড়ির চিন্তা, আরে 32 নম্বর ভাঙিয়ে ফেলছে, তোমার বাড়িতে তুমি কি করবা? আওয়ামী লীগ নিষিদ্ধ, তুমি ব্যবসার চিন্তা করতেছো কেন? আরে বাপ রে বাপ। মানে চিন্তা করে দেখেন তাদের চিন্তা। আমি অনেকেই বলেছি ফরিদ, আমি বলছি যে আপনি একদিন আমার লাইভে আসেন। আমার কি বলছে জানেন? আমি বললাম যে আমি তো অক্টোবর থেকে, আমি এখন থেকে তো প্রস্তুতি নিতেছি যে অক্টোবর থেকে আমি প্রফেশনালি আসবো আপনাদের সাপোর্ট নিয়ে, আপনাদের টেকনোলজি সাপোর্ট নিয়ে। তা আমি এখন থেকেই তো নাম লিস্ট করতেছি, অনেকেই রাজি হয়েছে। কয়েকজন কি বলছে জানেন? বলছে, ছোট ভাই আমি তো আসতে পারবো না, আমি তো আওয়ামী লীগের বেশি যাই না। বলছি, কেন? কয় আত্মীয় স্বজন আছে, ব্যবসা বাণিজ্য, কর্মীদের পালতে, ওর শেষে কি লজিক দেয় জানেন? কর্মীদের পালতে। আচ্ছা কর্মীদের, আপনি ফেসবুকে আসলে কর্মীদের পালা যাবে না, না? ফেসবুকে আসলে কর্মীদের পালা যাবে না। আচ্ছা সব ধান্দাবাজ, এদের কথা বইলা লাভ আচ্ছা নাই। আমি এরা বলি, আচ্ছা এটা আমার কথাই বলি, আমি অন্যদের কথা। আমি যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা করে ছাত্রলীগকে দিতাম, মনে করেন কথার কথা, আওয়ামী লীগের রাজনীতির জন্য, তার চেয়ে কি বেশি কাজ হয়েছে না আমি কথা বলার জন্য? আপনি বলেন তো, বেশি কাজ হয়েছে না? আওয়ামী লীগের তো কর্মী যারা অ্যাক্টিভ থেকেছে, আপনি সোশ্যাল মিডিয়া তাকান, জামাতের এই যে লুচ্চামি, এই যে হ্যাঁ হিপোক্রেসি, দেখেন আর কি। যতজন করছে, আপনি এখন আমারে আপনি নাস্তিক বইলা উজ্জ্ব রাখতে পারেন, কিন্তু আমাদের ধারে কাছে আওয়ামী লীগের হ্যাঁ কোনো অ্যাক্টিভিজম নাই। হ্যাঁ, আসতে পারবো আমাদের না। যতজন মানুষ দেখে তার ধারে কাছেও নাই। আর এইভাবে ধোলাওই করতাম না, অ্যাক্টিভিস্ট বানাও নাই কেন? এত এত চোর পালছো, অ্যাক্টিভিস্ট বানাও নাই কেন? বানাইতে হবে কেন? মানে মানুষকে লজিস্টিক্স দাও, ওকে সাপোর্ট দাও। করছো কি আমাদের মতো মানুষ যারা আসলে রাজনীতির জন্য হুমকি না, আওয়ামী লীগের জন্য হুমকি ছিল না, হুদাই ধৈর্য দিয়া জামাতরে খুশি করার জন্য মুরগি বানাইছো। যখন এটা হেফাজত, ফেরত দেবো না নে, জামাত না, মানে হেফাজত। যখন হেফাজত জামাত ওই আর কি। তো যখন হেফাজত, তো হেফাজত কারা? জামাত তো।
হেফাজতের হেফাজত ব্যানারে আসছে। হ্যাঁ, রাইট, রাইট। তো ওটা আমি বঙ্গবন্ধু যদি গোপালী হয়, আমি কিন্তু গোপালী। এটা যখন শোধ দেবো তখন বুঝবা যে কোন কোন জায়গায় ব্যথা গো। যাই হোক, একটু শেষ করে ফেলি। মুফতি মাসুদের কথা জিজ্ঞেস করেছি। মুফতি মাসুদ ভাই লাইভে যখন আসবেন তখন দেখতে পাবেন এই বিষয়ে। আর তেমন কিছু না বলি, যখন কিছু না বলি তখন এটা খোঁচাইতে হয় না। আর এখানে যারা কন্টিনিউয়াসলি কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলো অটো ডিলিট হয়, ব্লক হয়। এই কাজ করবেন না, স্প্যাম করবেন না। আসাদ ভাই, আপনার ভিডিও ডাউনলোড করে আপলোড করলে কি কপিরাইট খাবো? না, কখনো কোথাও কপিরাইট খাবেন না। আপনি যতবার ইচ্ছা আপনি ডাউনলোড করেন, আপলোড করেন, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এই যে আপনারা লাইভ দেখেন, লাইভে কিন্তু আমি অ্যাড বন্ধ রাখি যেন আপনারা ডিস্ট্রাক্টেড না হন, আপনাদের অ্যাড যেন বিরক্ত না করে। সারা দেশে নরকে পরিণত হয়েছে কমেন্ট করেছেন আসাদ ভাই। ফরিদ ভাই, আমার সাধারণ মানুষ বিপদে আছি, এটা সত্য কথা। আসাদ নূর এতদিন ধর্ম নিয়ে কথা বলতেন, এখন দেখি রাজনীতি নিয়ে কথা বলেন। আমি কি নিয়ে কথা বলবো? এটা তো আমি, আমার স্বাধীনতা। আমি তো কারো কাছে বর্গা নেই ভাই। না, না, আপনি কি উনি ভালো আমার করছেন। বেতন দেন? না, না, আমি সেটা কি আমি করবো? এটা আমার স্বাধীনতা। দেখলে দেখবেন, না উনি দেখলে নাই। উনি কোন সেন্সে বলেছে জানি না। আমি বলি প্রিয় দর্শক, মানুষের যখন এটা এখন আমাদের জাতীয় সমস্যা, বাংলাদেশ যখন বিপদে, তখন আমার ব্যবসা আমি শেখ ফরিদকে এখন ব্যবসায় নামতে পারি না, আসাদ কি ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না। আমাদের কাছে মনে হয়েছে ব্যবসা চাকরির চাইতে আমাদের কাছে মনে হয়েছে যে এখন দেশ রক্ষা আগে। তাই এই আলোচনার সময়টাতে মানে এই সময়টা দেওয়াটা, হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের আক্রান্ত, বাংলাদেশের পতাকা আক্রান্ত, আমার ভাষা আক্রান্ত। ভাই ওই কথা বললে তো লাভ নাই। শোনে না, যে আওয়ামী লীগের এক্সকিউজ দেয় পরিবার পরিজন। আমাদের পরিবার পরিজন নাই, আমরা কাজকর্ম করি নাই, আমাদের কাজকর্ম নাই, মানে আমাদের কাজকর্ম নাই না আমাদের, তারা তাই মনে করে। তা আমরা যে নাই। সকালে সারাদিন পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, নিজের সংসার চালাইতে হয়, তারপর আপনার কথা বলতে হয় ঘন্টার পর। এই দেখেন ডাক্তার তো আমারে, আজকে আমি এত অসুস্থ যে আমি, আপনি আমার আপনারটা আজকে ক্যান্সেল করার কথা ছিল, কিন্তু প্রেশার এত বেড়ে গিয়েছিল আমার 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত প্রেশার কমার পর আমারে এই যে দেখলেন মেসেজ করছে ডাক্তার যে আমি যেন সোমবারে তার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট না করে দিছে, মেসেজ দিছে যে আমি যেন দেখা করতে না যাই, কারণ আমি লাইভে আছি। সেগুলো ওয়াচ করতেছে যে একটা লোক অসুস্থ বলছে তোমাদের মারা যাবেন। আমি মানে এতদিন প্রেশার ছিল না, অন্য সমস্যা নিউরোলজি, এখন প্রেশার সহ এটা আমার ছিল না কখনো। তো এগুলো আমরা জীবনের ঝুঁকি নিয়ে করতেছি। মনে করে আমরা মাটি ফাইটে বাড়াইছি, আমাদের বাপ মা ছিল না, আমাদের সন্তান সন্ততি নাই, সংসার নাই, আমাদের ব্যবসা নাই। আমি যে জায়গায় আছি, যদি আমি কালকে ব্যবসায় নামি, প্রতি মাসে আমার 5 লক্ষ টাকা ইনকাম আছে। আমি আপনাদের মতো 5 জনকে ধরলে কালকে আমি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে যেতে পারি। আর আপনি জানেন যে আমার অলরেডি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার স্পন্সর আমার ঘরে পড়ে আছে। আমরা চাচ্ছি যে না, দেশের জন্য কাজ করতে হবে, কথা বলতে হবে। কারণ বিদেশে আমি গেলাম, ওইটা হ্যাঁ। এই দেখেন, বইলে লাভ নেই, অনেকে অনেক কথা বলবে। এখন হ্যাঁ, দুঃখ লাগে যখন ধরেন এই অবস্থা দেখি। এরা টাকা ধুয়ে দিয়ে পানি খাবে। না, এরা টাকা ধুয়ে দিয়ে পানি খাবে। আমরা কেন বলি জানেন? থাক। আওয়ামী লীগের কর্মীরা যখন কাঁদে রে ভাই, এত কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন। আওয়ামী লীগের কর্মীরা যখন, আওয়ামী লীগের মহিলারা যখন কান্নাকাটি করে যে ছোট ভাই আমার মেয়েরে 1 মাস যাবত রেখে দিছে, এটা মানা যায় ভাই? কোন তো তখন আপনি ওটা বুঝবেন না, আপনার তো সন্তান নাই যে বুঝতে পারবেন যে ওটাকে বুঝি নাই আমরা। মা বাপ থাকলে কিন্তু বোঝা যায় না, মারা গেলে বোঝা যায় মা বাপকে। মা বাপ নিয়ে কথা বলবেন, আর চোখে অটোমেটিক পানি আসবে। এখন আগে কিন্তু আসে নাই। দেখেন মা বাপ তুলে বাচ্চাদের যখন কথা বলে ভাই আমার মেয়েটার এই অবস্থা, বা সরাসরি কে বলে বড় ভাই আমার এই অবস্থা, বা আঙ্কেল আমার এই অবস্থা, এত কষ্ট লাগে। তখন নিজের ওই ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে। এই যে আমি পরীক্ষা দিলাম বুঝছেন, আমার পড়ালেখাই করতে পারি নাই, কত কষ্টে যে পরীক্ষা দিছি রে ভাই, সবচেয়ে খারাপ রেজাল্ট হবে। এগুলো করতে যাই কি করবো? যে মানুষ তো অনেকে জানি যে মুক্তিযুদ্ধে আসছে পড়ালেখা বাদ দিয়ে, তো কিন্তু তারপরেও দেখেন এই যে পরীক্ষাটা আমার খারাপ হয়ে গেল, অনেক খারাপ আমার রেজাল্ট, অনেক আমি মানে বাসে যেতে যেতে, গাড়িতে যেতে যেতে, আমি পড়তে পড়তে ওইটুক গিয়ে পরীক্ষা দিয়েছি। এভাবে হয়, সময় পাই না, আর অসুস্থ হয়ে যাই, ক্লাস করতে পারি না ঠিক মতো। এগুলো আমরা কেন করি? দেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের সংস্কৃতির জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতি সাহিত্যের জন্য। মানুষ আমাদের কেউ দালাল বানায়, এদিকে আবার আওয়ামী লীগেরও গালি দেয়, বিএনপি জামাত তো গালি পাইকারি হারে দেয়। আরে কি আর বলবো রে ভাই, বেদনার কথা। যাই হোক, তারপরে ওই যে রবীন্দ্রনাথ জেনে শুনে বিষ করেছি পান, কিছু করার নেই, আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতেই হবে। তবে ক্ষোভ রাখেন না, আপনাকে আমি আওয়ামী লীগ আপনার কাছে হয়তো কোনোদিনই সরি বলবে না, কারণ তারা তো বিরাট বড় বড় নেতা, ওইগুলো বলবে না। কিন্তু আমি আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে আপনাকে বলি, তারা আসলে আপনারা ভালোবাসে। আমার এক জেলার না ওই ধরনের নেতাদের আমি সরি বলাই ছাড়বো, হ্যাঁ, কারণ সেটা আলাদা বিষয়। কর্মীরা আপনাকে, আমার জামালপুরের কথা বলতে পারি, আমার জামালপুরে আমি অবাক হয়ে গেছি যে যেখানে নদীর পারে, মানে যেগুলোতে
মানে মনে করেন যে একের অজপাড়াগা আমরা বলি, সেখানেও আপনার সমর্থক আছে। তারা সবাই আওয়ামী লীগ করে। এটা আমার কাছে তারা বলেছে। তারা আপনার নাম্বারও চেয়েছে। কিন্তু আমি বলি যে, দেখো উনার নাম্বার নিরাপত্তাজনিত কারণে দেওয়া যায় না। তবে আমি যখন তোমাকে ফোন দিব, তাকে লাইনে নিয়ে আমি কথা বলাই দিই। মানে বুঝছেন তো কিভাবে? মানে জি, জি, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। জি, এইভাবে বলেছি, তারা খুশি হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের সমর্থক। কোনো সমস্যা নেই। ব্যক্তিমত আলাদা, আপনার ব্যক্তিগত দর্শন কি সেটা আলাদা। কিন্তু অন্তত মুক্তিযুদ্ধের প্রশ্নে কর্মীরা আপনাকে কিন্তু পছন্দ করে, ভালোবাসে, কোনো সন্দেহ নেই। এখন নেতাদের সাথে আপনি কি করবেন, ওটা আপনার ব্যাপার, নেতাদের ব্যাপার। কিন্তু কর্মীরা আপনাকে না, না, কর্মীদের ব্যাপারে তো আমি তো নিজেও ভুক্তভোগী হয়েছি, আওয়ামী লীগের আমলে ভুক্তভোগী হয়েছি। দেশ ছেড়ে আহ, ছাড়তে বাধ্য হয়েছে, জেল খেটেছি। সেই কর্মীরা তো জেল খাটছেন শুধুমাত্র মতাদর্শের কারণে। আমার মতাদর্শের কারণে তো জেল খাটছে। আমি ভাই, তো আপনি কারণে দেখেন, রেপ করে আপনি নাই, কারণে মারে নাই। কত কিছু বলেন, ভুলও যেমন আওয়ামী লীগ করেছে, খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হচ্ছে। খেসারত কিন্তু এই আওয়ামী শেখ লীগ। হাসিনা দেখেন, তসলিমা নাসরিনকে তার জন্মভূমিতে তিনি কি 10টা পুলিশ দিয়ে তিনি তো তার জন্মভূমিতে ফিরতে দিতে পারতেন 1 সপ্তাহের জন্য। দিয়েছেন। এখন কিন্তু শেখ হাসিনা তসলিমা নাসরিনের চেয়ে খারাপ অবস্থায় আছেন, লুকিয়ে আছেন, গোপনে কোথাও বাইরে দিতে পারতেন না। তসলিমা নাসরিন তো ঘুরে বেড়াইতেছেন, তো কলকাতা যাবেন। মানে এটা আসলে ভাগ্যের নির্মম পরিহাস। তার সবার জন্য শুভকামনা। তবে যেমন কর্ম তেমন ফল, কার্মা, এটা একটা বিষয় আছে। শেখ ফরিদ, অনেক গভীর রাত পর্যন্ত আপনি আমাদের সময় দিলেন। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা তাহলে এখানে শেষ করে দিই। আপনার শেষ 1-2 যদি কোনো বক্তব্য থাকে। শেষ বক্তব্য হলো যে, প্রিয় দর্শক, আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আপনারা যারা বাংলা ভাষার পক্ষে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। যদি ঐক্যবদ্ধ না থাকেন, এটা দলের প্রশ্ন না। আপনারা যারা, এমনকি যারা আওয়ামী লীগের বিরোধিতা করেন, তাদেরকেও বলতেছি, মানে যারা বামপন্থী, আমি বলবো যে ভাই, আওয়ামী লীগের উপরে রাগ থাকলেও আপনি তো বাংলা ভাষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের উপরে রাগ নেই। সম্মিলিতভাবে এখন আমাদের দেশকে আগে রক্ষা করতে হবে। অর্থাৎ নিজের বাড়িতে যখন আগুন লাগে, তখন জমির ওয়ারিশ নিয়ে কার সাথে কি ঝগড়াটা করা যায় না। যে আগে আগুন থামান, তারপরে যার ওয়ারিশ নিয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন। কিন্তু এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব এই মুহূর্তে হুমকির মুখে। শুধু সার্বভৌমত্ব না, একটা জিনিস কেউ বলতেছেন, সেটা হলো বাংলা সংস্কৃতি এখন হুমকির মুখে। সেই সাথে এগুলো আমাদের রক্ষা করতে হবে। যদি আমরা জি, ঐক্যবদ্ধ না হই, আমরা নিজেরাই বিপদ হবো। এই দেশে কিন্তু আমরা বাস করতে পারবো না। এই দেশ আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর যারা মুক্তিযুদ্ধ, আমি এটাও বিশ্বাস করি, যারা আওয়ামী লীগের একেবারে সাধারণ কর্মী, তারা কিন্তু কখনো দল বদল করে না। তারা কিন্তু বিএনপিকে ভোট দেয় নাই, দিতে যায় নাই। বরং হিন্দুরা এবার হুম, বেশি ভোট দিছে ধানের শীষে। আওয়ামী লীগের কর্মীরাই বরং যায় নাই। আমার কাছে ডাটা আছে। তো ঐক্যবদ্ধ থাকুন। আর আওয়ামী লীগের নেতাদের বলবো, ভাই, সাধারণ কর্মীদের খোঁজ নেন। আমাদের খোঁজ নেওয়ার দরকার নাই। আপনারা যারা আপনাদের কর্মী, তাদের খোঁজ নেন। আর যদি মনে করেন যে আসবেন, দেখবেন, জয় করবেন, আবার ক্ষমতায় যাবেন, তাহলে কিন্তু আপনাদের কর্মীরাই আপনাদের মুখোমুখি হবে। আপনারা আপনাদের কর্মীর মুখোমুখি হবেন, সেটা কিন্তু আরেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা 5ই আগস্ট ঘটে যাবে, প্রতিপক্ষ ঘটায় ফেলবে। কারণ আভ্যন্তরীণ কোন্দল সবচেয়ে খারাপ। তাই আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, যে প্ল্যাটফর্মেই থাকেন, আওয়ামী লীগের তো কোনো কথাই নেই, যে আওয়ামী লীগের বাইরেও যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে, সকল ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ না হলে ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন, সেটা সফল হবে না। কারণ আপনি যদি জনগণ সাথে না থাকে, কিছুই করতে পারবেন না। আর জনগণ সাথে থাকলে কোথাকার কোনো ওয়াকার, সেনাবাহিনী, জামাত, হেফাজত কিছুই গোলাবে না। বঙ্গবন্ধু কি জি, 9 মাস বন্দি ছিলেন না পাকিস্তানে? ফাঁসি দিতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? মুরদেয়দের কলা নেই। কে তাকে রক্ষা করেছে? এগুলো মিথ্যা কথা। জি, মুরদেই গোলা নেই যে যদি বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়, তাহলে পাকিস্তানে যে সৈন্য আছে 95,000, একটা ফিরে যেতে পারবে না। বঙ্গবন্ধুরে দয়া করে ফাঁসি দেয় নাই তা কিন্তু না। বা কেউ এটা মিথ্যা কথা। এটা অনেকেই দেখি আবার বিভিন্ন রেফারেন্স দেয়। এমনকি খোদ বঙ্গবন্ধুর রেফারেন্স দেয়। যাই হোক, তাদের মূল্যায়ন আলাদা, আমাদের ওইটা কোনো। বঙ্গবন্ধুকে ফাঁসি দিলেই 95,000 পাকিস্তান বাহিনী একটাও জিন্দা যাইতে পারতো না। যেমন মনে হুম, করেন শেখ হাসিনাকে 5ই আগস্ট দয়া করে, যে এখন কেউ যদি বলে ওয়াকার তাকে যেতে দিয়েছে, তাহলে হুম, তো জামাতও তারা যেতে দিয়েছে, তাই হয়ে দাঁড়ায় না? আসলে জি। তা না। তারা চিন্তা করেছে যে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলে বাংলাদেশে সিভিল ওয়ার হবে। তারা দয়া করে নাই, বাধ্য হয়েছে যেতে দিতে। তো ঐক্যবদ্ধ থাকেন, সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে আসবে। এখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে, আবার বাংলাদেশ হবে। ভালো থাকবেন সবাই, জি, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। জি, আর প্রিয় দর্শক, আমি একটা কমেন্ট পরে শেষ করে দিয়েছি। আসাদ নূর, আপনি মূল বিষয় থেকে দূরে সরে গেছেন। তসলিমা নাসরিনের চেয়ে একজন শেখ হাসিনা দেশের জন্য বেশি মূল্যবান। আপনি সারা রাত সোনাবাহিন বানের কাহিনী শুনাইলেন, সকালে এটাই বলছেন সোনাবান বেটা না বেটি।
এরা তসলিমা এরা নাসরিন আরেক বিপদ। দরকার কিনা শেখ হাসিনা দরকার দেশের জন্য সেটা তো আমরা বলি না। আমি বলছি তসলিমা এ, নাসরিনের যে পৈতৃক ভূমি, সেখানে তসলিমা নাসরিন যাওয়ার অধিকার রাখেন। শেখ হাসিনা কেন বঙ্গবন্ধু কবর থেকে উঠাও তারে ওটা আটকাইতে পারেন না। এই মেরুদণ্ড যদি না থাকে রাজনীতিতে আইসেন না। না না শেখ আমি হাসিনা আগে যদি মৌলবাদী দিকে চাটবেন তাহলে এলা পালাবেন এবং তার অন্তর্বাস ঝোলাবে এবং আপনারাও পালাইয়ে বেড়াবেন, কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না। আমি তসলিমা একটু নাসরিন কি বড় নাকি শেখ হাসিনা বড়, এটাকে বলছে নাকি? এই যে এটা আমি আপনি লাইভ, শেখ ফরিদ ভাই আমি কিন্তু 45 মিনিট আগে শেষ করে দিই। আওয়ামী লীগের ওই কথাটা মনে পড়ে গেছে যে আমারে কি করলো, তখন কিন্তু এটা কন্টিনিউ হয়েছে। আমি অনেক আগে বললাম যে আমরা শেষ প্রসঙ্গ। শেষ করার কথা প্রায় 2 ঘন্টা হতেছিল, তাই তো বুঝতেছি। হুম। আমি আপনার জবাবটা একটু দিয়ে দেই। উনি প্রিয় দর্শক, আপনি যে কমেন্টটা আরেকবার দেখান, আমি দিই আমার মতো করে দিই, আপনি তো আপনার মতো দিয়েছেন। কমেন্টটা আরেকবার সম্ভব হলে দেখেন। প্রিয় দর্শক, এই যে আপনি লিখেছেন যে আসাদুর আপনি মূল বিষয় থেকে সমস্যা চলে, আচ্ছা ঠিক আছে, মূল বিষয় থেকে তো আমরা 1.5 ঘন্টা তো এক বিষয়ের উপর কথা বলা যায় না। আর এই যে বললেন তসলিমা নাসরিনের যে শেখ হাসিনার অনেক দরকারি পাইছে, ভাইয়া এখানে কি কেউ বলছে যে তসলিমার চেয়ে শেখ হাসিনা ছোট? এটা কি কেউ বলেছে আপনাকে? আমরা বলি নাই। তসলিমা হচ্ছে লেখিকা হিসেবে তার জগতে সে শ্রেষ্ঠ, আর তিনি বঙ্গবন্ধুর কন্যা, এই দেশের প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তার সাথে আমরা কেন তার তুলনা করব? আমরা তো এখানে ভাই তুলনা করি, আপনি কেন পেঁচান? কেন উঠতে হওয়া তীর নিজে খুদ নে পাকার লিয়া কি দরকার কি ভাই? তীর যাইতেছে ডান দিকে, আপনি ধরে আপনার বুকের দিকে কেন আনেন? এগুলো বুঝতে হবে ভাই। ভাই আলোচনা এরা দেশ থেকে বিতাড়িত হয়ে মাথায় ঘিলু আসে না। রাজনীতি থাকতে এটা করছে। আওয়ামী লীগ সারা বাংলাদেশে গুন্ডামি করছে। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, স্টুডেন্টদের সাথে কথা বলেন, কেউ কিন্তু আওয়ামী লীগের কোনো এই ছাত্রনেতা থেকে শুরু করে স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং চেয়ারম্যান এবং এমপি কেউ জনগণের সাথে কানেক্টেড ছিল না। সবাই শুধু জুলুম করছে। খামোখা জামাত আসছে। জনগণের সাথে না, তার নিজের দলের কর্মীর সাথে সম্পর্ক ছিল না। জনগণ তো বহুত দূরের কথা, তো সত্য। সেই জন্যই তো তথাকথিত অভ্যুত্থান সফল হয়েছে। ভারতে কেন সফল হইল না? ভারতে তো গিয়েছিল ককরোচ পার্টি, তারা সফল হয় সেটাই নাই কেন? আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সেটি ইতিমধ্যে গত দুদিন ধরে আসলে পুরনো হয়ে গেছে। কিন্তু তিনি কেন পদত্যাগ করলেন, তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে জোর করে চাপ দিয়ে দেশে কিংবা বাইরের কোনো জায়গা থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটি কিন্তু এখন সবচেয়ে আলাপ আলোচনা এবং এইগুলো নিয়েই চলছে গত দুদিন পর্যন্ত। নানান বা বিস্তর আলোচনার নানান ডালপালা ছড়াচ্ছে। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মেইন স্ট্রিমেরও অনেক পত্র পত্রিকায় খুবই গুরুত্ব সহকারে সামনে চলে এসছে একজন রাষ্ট্রপতি তিনি তার পদত্যাগ পত্রে এতগুলো ভুল কি করে করলেন। এবং একটু অনেকে হয়তো খেয়াল করেছেন কিংবা অনেকেই খেয়াল করেননি, চুম্বক একটি অংশ হলো তার যে স্বাক্ষর, সেই স্বাক্ষর এবং তার নামে মিল নেই। আপনারা যারা এটি এখনো খেয়াল করে দেখেননি একটু দেখুন। কারণ আমরা সবাই জানি যে যার নাম মোহাম্মদ থাকে তিনি যদি স্বাক্ষরে সেই মোহাম্মদ লেখেন তাইলে অবশ্যই ময় ওকার অথবা পুরো মোহাম্মদ বা লেখেন। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি স্বাক্ষর করেছেন মুহাম্মদ দিয়ে, অর্থাৎ ময় রস্যকার দিয়েছেন। কেন এত ভুল, এমন ভুল নিজের স্বাক্ষরেও কেন কেন এত ঘাপলা, কথা বলবো। সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজমা কাউসার, যিনি একাধারে মানবাধিকার কর্মী। আমি আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি দেখলাম আপনিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে আপনি ইস্যুটি নিয়ে কথা বলেছেন, লিখেছেন, ছবিও দিয়েছেন যে রাষ্ট্রপতির স্বাক্ষরে এত ভুল কেন। তো আমি যদি আপনার কাছ থেকে শুরুটা করতে চাই এইভাবে যে আপনি আইনের মানুষ, আর নামের ক্ষেত্রে, স্বাক্ষর ক্ষেত্রে এই নামের বানানে মোহাম্মদ অথবা মোহাম্মদ এই দুইটাও অনেক কিছু বহন করে। আমরা দেখি পরীক্ষার সময় সার্টিফিকেটে বানান ভুল থাকলে এই দুটিতেও আইনগতভাবে অনেক জটিলতা হয়। আপনার কি ব্যাখ্যা, এতে কি কোনো কিছু আসে যায় নাকি প্রশ্ন তোলা যায়? ধন্যবাদ। সেই সাথে দর্শক শ্রোতাদের প্রতিও শুভেচ্ছা এবং রইলো, আমার সালাম রইলো। আমি আসলে যে কথাটা বলেছেন, এটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, একজন রাষ্ট্রপতি আমাদের ছিলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী
নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করেছেন স্পিকার বরাবর, এবং উনি নিজের মুখেও তা বলেছেন। তবে সেই পদত্যাগটা নিয়ে আসলে কোনো প্রশ্ন আসার কথা না। তো প্রশ্ন এসে যাচ্ছে যখন সেই পদত্যাগপত্রের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হলো, তখন স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন মানুষের কাছে এসে যায় যে পদত্যাগপত্রটি নিশ্চয়ই আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি রাষ্ট্রপতি নিজে বসে বসে টাইপ করেননি, এটা অন্য কেউ করেছে, হয়তো ওনার প্রেসিডেন্টের যে সকল ব্যক্তিগত স্টাফ আছে তারা করেছে, অথবা অন্যত্র কোথাও টাইপ করে ওনাকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে। এইটুকু নিশ্চিত বলা যায় যে উনি নিজে বসে এটা টাইপ করেন। কারণ সেখানে যে ভুল ছিল প্রায় 15-16টা ভুল ছিল, স্পেলিং মানে ছিল সেই ইটার মধ্যে, মানে পদত্যাগ পত্রের মধ্যে একটি পদত্যাগ পত্রে 16টি ভুল। এটা অনেকেই পোস্ট দিয়েছে। তো বানান এত ভুল, তারপরে আবার উনি উপরে হাতে লিখে ঠিক আবার একটু লিখে দিলেন যে সম্মানের সাথে এরকম, আবার নিচে উনি স্বাক্ষর করলেন মোহাম্মদের জায়গায় মুহাম্মদ। তো এগুলি করে আসলে উনি একটা জিনিস, উনি খুব সজ্ঞানেই উনার স্বাক্ষরটা হয়তো সবসময় উনি মোহাম্মদই করেন, ওটাই উনি লিখেছেন, উনি যেভাবে করেন সুকার দিয়ে উনি সেভাবেই করেছেন, এবং উপরে ওটা লিখে এবং নিচে এটা দেখে উনি হয়তো বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে পদত্যাগ পত্রটা ওনাকে দিয়ে জোর করে স্বাক্ষর করানো হয়েছে। তো এটা আসলে আমরা এখন আর বিস্মিত হই না। এই আজকের বাংলাদেশে, আজকের হযবরল অস্থিতিশীল নিরাপত্তাহীন, মানে আইন কানুন বিহীন, বিচারবিহীন বাংলাদেশে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘিত হচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, রাষ্ট্রীয় সকল অবকাঠামোগুলো, সাংবিধানিক কাঠামোগুলো ধসে পড়ছে, একটার পর একটা ধ্বংস করা হচ্ছে সমস্ত কিছু। আপনারা জানেন যে বিগত প্রায় 2 বছর ধরে এই রাষ্ট্রপতি, শুধুমাত্র রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়ে যায় তিনি তখন সকলের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ পদে আসীন তিনি। এটা একটা ইনস্টিটিউশন। রাষ্ট্রপতি নিজে তখন আর কোনো ব্যক্তি থাকে না, এবং উনি, আমি জানি না গত 2 বছরে উনি কোন রকম রাজনৈতিক বক্তব্য বা উনার টেনিউরে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে উনি কোন রকম রাজনৈতিক বক্তব্য রেখেছে কিনা, কেউ সেরকম কোনো উদাহরণ আমরা দেখিনি, এবং কোন রাষ্ট্রপতিরাই সেটা করে না। কিন্তু না, আসলে আমি এই জায়গাটিতে আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, রাজনৈতিক বক্তব্য উনি যে কিছুটা দিয়েছেন সেটা তো আমরা ওনার এই সংসদে বক্তব্য, তারপরে বিএনপি সরকার যখন ক্ষমতা গঠন করলো এরপরে তিনি যেভাবে জিয়াউর রহমানের এই স্তুতি করেছেন, আমি আহ, আসছি, এবং সেটা তো এক ধরনের রাজনৈতিক বক্তব্যই দিলেন। সে জায়গায় আসছি যে রাজনৈতিক আমাদের কোনো পূর্ববর্তী রাষ্ট্রপতিদের খুব একটা বেশি নিয়ম নেই, মানে উদাহরণ টানা যাবে না। কিন্তু এখানে দেখেন স্পষ্টতই দেখা যাচ্ছে উনাকে একটা প্রচন্ড মানসিক চাপের মধ্যে, হুমকির মধ্যে রেখে ব্ল্যাকমেইল করে চরম মানসিক মানে অত্যাচারের মধ্যে বিগত 2 বছর উনাকে কাটাতে হয়েছে। এবং ইউনূস সরকারের জবরদখলকারী অবৈধ ইউনূস সরকারেরও সময়েও যা অবস্থা ছিল, এখন তো ওনার অবস্থা, পরবর্তীতে নির্বাচিত যেভাবে হোক নির্বাচনটা হয়েছে, এটা একটি বিতর্ক নির্বাচন, অন্তর্ভুক্তিহীন বিতর্কিত নির্বাচন এবং অন্তর্ভুক্তিহীন নির্বাচন, এবং অসাংবিধানিক উপায়ে নির্বাচন, সে বিতর্ক অন্য বিষয়। তো সেই নির্বাচনে সিট ভাগাভাগি নির্বাচন, ওই যে সবাই বলে যে আমরা আর মামুরা, তো আমরা আর মামুরা ভাগাভাগি করে নিয়ে যে যুদ্ধাপরাধীরা জেলের তালা ভেঙে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারাও এখন পার্লামেন্টে বসে আছে। তো এই নির্বাচনের মাধ্যমে যে অবস্থাটা তৈরি হলো সেটা আরো ভয়ঙ্কর। আপনি আইন মানছেন না, আমি আবার আমি এই প্রসঙ্গে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, আমি ওই পদত্যাগ পত্রটা একটু শেষ করে যেতে চাই ইস্যুটাকে। সেটা হচ্ছে যে ধরুন আমরা কি কি দেখি, আপনি আইনজীবী হিসেবে আপনার প্রফেশনের জায়গায় ধরেন আপনার মক্কেল একটা চিঠি লিখে নিয়ে আসলো যদি আদালতে সাবমিট করার জন্য, যদি সেটা তার নিজের হাতের লেখা দরকার হয় কিংবা ডকুমেন্টেশনের জন্য বা নথির জন্য, তখন আপনি অবশ্যই বা আপনার নিজে যখন একটা ড্রাফট করবেন আপনার স্বাক্ষর দিতে হবে আদালতে সাবমিটের জন্য,
যখন আবেদন করেন, সেটার মধ্যে যদি অন্য একজন ড্রাফট করলেও যদি ভুল থাকে, আপনি তখন বলবেন না যে এটা কারেকশন করে নিয়ে আসো, নয়তো আমি স্বাক্ষর করব না? তো তিনি কেন সেটা করলেন না? মানে তার কি অবস্থা তখন এরকমও ছিল না যে তাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি নাকি? এই আমার কাছে কেন সকলের কাছে অদ্ভুত লাগবে এটা, যে একটা ধরে নিলাম যে কেউ একজন ড্রাফট করে ওনার সামনে এনেছে, উনি সেটাকে দেখে না দেখে কেন স্বাক্ষর করবেন? বা উনি কি পরে দেখারও সময় সুযোগ ছিল না? এত কি তাড়া ছিল যে ওই কারেকশন করা পদত্যাগ পত্রটাই ওনাকে স্বাক্ষর করতে হলো? উনি যেখানে উপরে কারেকশন করে লিখে দিয়েছেন নিজের হাতে, সেখানে উনাকে কি সেটাকে আবার পুনরায় টাইপ করে এনে উনাকে আবার স্বাক্ষর করানো যায়নি? এত তাড়া কেন ছিল? তার মানে পরিস্থিতিটা এমন ছিল যে একেবারে ভাবটা এরকম যে বন্দুকের নলের মুখে উনাকে এক্ষুনি স্বাক্ষর করতে হবে, এরকম একটা ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে। কারণ আরেকবার টাইপ করে নিয়ে আসার মতো অবস্থাও ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এত তাড়া কিসের? একচ্ছত্রভাবে ক্ষমতার অপব্যবহার করে ফ্যাসিবাদী মনোভাব নিয়ে আইনের তোয়াক্কা না করে, সংবিধানের তোয়াক্কা না করে, এত তাড়াহুড়া করে কেন ওনাকে স্বাক্ষর করাতে হলো? বা কেন উনি স্বাক্ষর করলেন? আর কেনই বা সেটা গৃহীত হলো? সেটা তো পুনরায় আবার যেতে পারতো যে না, এটাকে টাইপ করে পুনরায় টাইপ করে আবার নিয়ে আসো। ওখানেই প্রশ্নটা আসে যে বিষয়টা নিশ্চয়ই স্বাভাবিক কিছু ছিল না। তার মানে অস্বাভাবিকতা এটার সঙ্গে কি যেদিন উনি 5ই আগস্ট যখন ভাষণ দিলেন, যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, তার পিছনে 3জন সেনাপ্রধান সহ বা আরো মোট 3 বাহিনীর প্রধান দাঁড়ানো ছিল, তিনি অবলীলায় ভাষণে বলে ফেললেন যে আমি পদত্যাগপত্র পেয়েছি, পদত্যাগপত্র গ্রহণ করেছি। পরে তিনি আবার বললেন যে না, তার কাছে পদত্যাগপত্র নেই। তাহলে তখন যে অবস্থার মধ্যে তিনি আহ এরকম করেছেন, এবারও কি তাই করলেন কিনা? অবস্থা, একই অবস্থা আপনি দেখেন, অথবা তার চেয়েও ভয়াবহ অবস্থা। আপনি সেদিন তো সারা দেশ জাতি সারা বিশ্ব দেখেছে, একজন রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছেন, ঘাড়ের উপর দাঁড়িয়ে আছেন 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান। কেন? রাষ্ট্রপতি যদি জাতির উদ্দেশ্যে সাবলীল ভাবে বক্তব্য রাখবেন, সেখানে 3 বাহিনী প্রধান কেন তার পিছনে দাঁড়িয়ে, মানে উনাকে রীতিমতো বন্দুকের নলের ভিতরে কামান বন্দুক ধরে উনাকে দিয়ে বক্তব্য দেওয়ালেন, এবং উনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র পেয়েছি। পরবর্তীতে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান সাহেবের সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন, আমি কখনো সেই পদত্যাগ পত্র দেখি নাই এবং পদত্যাগ পত্র আমার কাছে নাই। এবং এটার জন্য বহুবার গত 2 বছর ধরে চ্যালেঞ্জ করা হয়েছে, আদালতে পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু সেই পদত্যাগ পত্র আর কেউ দেখাতে পারেনি। ঠিক একইভাবে এই ঘটনাটিও ঘটেছে। কারণ আপনি দেখেন, বিএনপির ইতিহাস হচ্ছে ক্ষমতা অপব্যবহার করে বন্দুকের নলে ক্ষমতা দখল করা। 1977 সালের 21শে এপ্রিল জেনারেল জিয়াউর রহমান একইভাবে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বন্দুকের নলে উনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এবং উনি উনার লিখায় লিখে গেছেন কিভাবে জিয়াউর রহমান সেখানে গিয়ে অস্ত্র উঁচিয়ে রীতিমতো উনার বেডের উপরে পা উঠিয়ে দিয়ে উনাকে দিয়ে পদত্যাগ পত্র স্বাক্ষর করিয়েছে। আরেকটি ঘটনা ঘটেছে 2002-এ, আপনি দেখুন, তাদেরই বিএনপিরই মানে প্রথম প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন যিনি, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি যখন রাষ্ট্রপতি হলেন, যখন তাদের কথা মতো চলছিলেন না, উনাদের দলীয় ব্যাপার কেন জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেল না, কবর জিয়ারত করতে গেল না, সেই কারণে ওনার উপরে ক্ষুব্ধ হলেন। ওনারা ক্ষুব্ধ হয়ে দেশের রাষ্ট্রপতিকে নজিরবিহীন ভাবে ওনাকে পদত্যাগে বাধ্য করলেন, এবং ওনাকে মফ করে দৌড়িয়ে রেল লাইন দিয়ে দৌড়িয়ে ওনার কাপড় চোপড় খুলে ওনাকে দৌড়ে পালাতে বাধ্য করেছে। আরেকবার দেখেন সেই ধারাবাহিকতা, সেই জিয়াউর রহমানের পুত্র, সেই খালেদা জিয়ার পুত্র, মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, তো বাপকা বেটা একই উদাহরণ তৈরি করেছে। এতদিন তো ছিলই প্রেসিডেন্ট, তো তাকে উনাকে সম্মানের সাথে এতদিন আপনারা, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে, উনি তো বলেছে যখন সরকার যাবে আমি সরে যাব, আপনারা তখন বলতেন ভদ্রভাবে সময় দিন, উনি চলে যাক। তার মধ্যে এইরকম হযবরল অবস্থা করে এক্ষুনি ছুটির দিনে, শুক্রবারে ছুটির দিনে কেন উনাকে পদত্যাগ করতে হবে সেদিনই? কেন অন্যদিন নয়? কেন অফিসিয়াল ডেটে নয়? কেন এত তড়িঘড়ি? এটা কি বলার অপেক্ষা রাখে যে নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সেই একইভাবে সংবিধান এবং আইনকে পদদলিত করে কোন যা ইচ্ছা তাই অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি বলে আমি বাংলাদেশকে কিনে নিয়েছি? তো এই ইতিহাস তো বিএনপির পুরনো ইতিহাস। বারবার
আইনকে পদদলিত করা, সংবিধানকে লঙ্ঘন করা। এবং আপনি দেখেন প্রেসিডেন্ট যখন শপথ নিতেও সবাই শপথ নিতে ওনার কাছে যায়নি, আবার যখন শপথ নিলেন তারপর থেকে প্রধানমন্ত্রী মানে এখনকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে গিয়েছেন। যাওয়ার আগেও রাষ্ট্রপতির সাথে দেখা করেননি, যাওয়ার পরেও দেখা করেননি। এইসব উদাহরণগুলো তো বাংলাদেশের জন্য কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং ভালো নজিরও স্থাপন করছে না। তো আপনি কি আশা করবেন তাদের কাছে? আপনি যে যেখানে অবশ্যই আমরা নিশ্চিত যে একটা প্রচন্ড রকমের আইনের মানে অস্ত্রের মুখে, চাপের মুখে অথবা যে কোনো হুমকির মুখে উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। পদত্যাগপত্রের মধ্যেও কিন্তু 5ই আগস্টের যে প্রসঙ্গটা তিনি তুলেছেন, এটি সবাই বলছেন যে এটি অপ্রাসঙ্গিক ছিল, কারণ পদত্যাগপত্রে এই প্রেক্ষাপট তুলে ধরার কোনো দরকারও ছিল না এবং সেই প্রসঙ্গটাও আসেওনি। কিন্তু উনি একটি শব্দ আবার ব্যবহার করেছেন। উনি কিন্তু সেখানে বলেননি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেটি বলেননি। উনি বলেছেন সরকারের পতন ঘটেছে। তো এই যে পদত্যাগের বিষয়টি কি, মানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কি উনি যেই ড্রাফট করেছেন তারা কি সচেতন ভাবে করেছেন, নাকি এটার মধ্যে কোনো আবার কিন্তু আছে, আর একটা ডকুমেন্ট তৈরি করার জন্য কোনো কিছু রাখলো কিনা এইভাবে? না, পদত্যাগটা যে বা যারাই এই ড্রাফটটা করেছে তারা ইচ্ছা করে পতন ঘটেছে। কারণ পদত্যাগ পত্র যদি চ্যালেঞ্জ করা হয় এবং পরবর্তীতে যদি এটাও আরেকবার আদালতে, আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এগুলি তো বাংলাদেশের উচ্চ আদালতে আসবেই। যে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটা কোথায়? তো সে কারণে তারা খুব সচেতন ভাবেই পদত্যাগ শব্দটাকে এড়িয়ে গিয়ে পতন হয়েছে কথাটা লিখেছে। তো ভালোই হয়েছে, বরং পতন হয়েছে। আহ তাহলে প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করে থাকেন, স্বহস্তে লিখিত পদত্যাগ পত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে হবে প্রধানমন্ত্রীকে, এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাতে হবে সংসদ ভেঙে দেওয়ার জন্য। এ দুটোর কোনোটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেননি। তাহলে পদত্যাগপত্র নিয়ে চ্যালেঞ্জ আসবে, তারপরে উনি সশরীরে গেলেন না কেন সেটা প্রশ্ন আসবে, উনার স্বহস্তে লিখিত পদত্যাগপত্র কোথায় সেটারও প্রশ্ন আসবে। এবং এখানে যারা আরেকটা জিনিস, যারা খুব ইচ্ছাকৃত ভাবে এটা করেছে, একটু কাঁচা হাতের কাজ যদিও এটা, কিছু ভুল কিছু সংমিশ্রণ করে, যেখানে ওনারা ওই কেয়ারটেকার গভর্নমেন্টের বৈধতাটা, কেয়ারটেকার তো না, ওই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন। সেটাকে বৈধতা দেওয়ার জন্য, যে ওটা বৈধ ছিল, কারণ আমরা আইনজীবীরা, আমাদের অনেক সিনিয়র আইনজীবীরা যেটা বলে বেড়াচ্ছে, চ্যালেঞ্জ করছে, বলছেন প্রত্যেকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশন টক শোতে যারা বলছেন, প্রত্যেকেই বলছেন যে, এবং 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন যে এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতিতে কি একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা যায় কিনা, সরকার গঠন করা যায় কিনা, সেটার জন্য তো সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, ফুল বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে তারা মতামত দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার মহসিন রশিদ, উনি যখন চ্যালেঞ্জ করে রিট করলেন সেই 106 যে রেফারেন্ডাম, উনি চ্যালেঞ্জ করলেন যে প্রধান বিচারপতি কোথায় বসলো, কখন বসলো অন্য বিচারপতিদের নিয়ে, আমরা তো কেউ আদালতে দেখিনি ওনাকে। ওনাকে তো বরং লিস্টে দেখলাম যে উনি ক্যান্টনমেন্টে আটক আছেন। তাহলে কখন, কিভাবে, ভার্চুয়ালি হলো না রিয়েল হলো, রিয়েল আদালত হলো, সেই ডকুমেন্টস গুলো আমরা দেখতে চাই, কোন কোন বিচারপতিরা সেটাতে স্বাক্ষর করেছে। কিন্তু তখন সুপ্রিম কোর্ট খুব কায়দা করে, ইউনূসের সময়ে খুব কায়দা করে ওই প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বললো যে এটা বৈধ। এখন প্রশ্ন হচ্ছে, যদি 106 অনুচ্ছেদ অনুযায়ী ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের রেফারেন্ডাম মানে রেফারেন্স অনুযায়ী যদি আপনার মানে ইন্টারিম সরকার গঠন করা, ইউনূসের মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যদি অবৈধ হয়, তাহলে ইউনূসের অধীনে সকল কর্মকাণ্ড অবৈধ, ইউনূসের অধীনে নির্বাচন অবৈধ, এবং এই নির্বাচনের অধীনে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ। এই প্রশ্নটা যখন আসছে, সেটাকে এড়ানোর জন্য খুব টেকনিক্যালি এই রাষ্ট্রপতিকে দিয়ে এই প্রশ্নটাও এই পদত্যাগ পত্রে ইরিলিভেন্ট ভাবে, যেটা কোনো অপ্রাসঙ্গিক,
যেটা কোনোভাবেই এইটার সাথে প্রাসঙ্গিক নয় পদত্যাগপত্রের সাথে, সেটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কায়দা করে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই বাংলাদেশের উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে আজ হোক কাল হোক একদিন না একদিন এই বিষয়গুলো, এই 106 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র অথবা রাষ্ট্রপতির এই যে জবরদস্তি, সেটা হয়তো গায়ের জোরে ওনারা করে নিলেন, সবকিছু কিন্তু চ্যালেঞ্জ হবে। কারণ আপনি বাংলাদেশের সংবিধান স্থগিত করেননি, সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা ঘোষণা করেননি, কিংবা দেশের সামরিক আইনও চলছে না, স্বাভাবিক নিয়মে সংবিধান অনুযায়ী চলছে। আপনারা সংবিধানকে লঙ্ঘন করছেন প্রতি পদে পদে। সুতরাং যারা সংবিধানকে লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এসব অপকীর্তিগুলি করেছে, তাদের বিচার বাংলাদেশের আদালতেই হবে, হতেই হবে ইনশাল্লাহ। এইটাই নিয়ম। যদি দেশটাকে আপনি স্থিতিশীল একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান, বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে চান, আইনের শাসন কায়েম করতে চান, মানুষের অধিকার, মৌলিক মানবিক অধিকার রক্ষা করতে চান, সাংবিধানিক অধিকার রক্ষা করতে চান, তাহলে এগুলি প্রশ্ন একদিন না একদিন দাঁড়াবে। কিন্তু আজকে গায়ের জোরে করে যাচ্ছেন, যেমনি ভাবে করে গেছেন। জিয়াউর রহমান ক্ষমতার, উনাকে কে নির্বাচিত করেছে রাষ্ট্রপতি হিসেবে? উনি তো বন্দুকের জোরে 77 সালের 21শে এপ্রিল ওয়ান ফাইন মর্নিং অথবা ওয়ান ইভিনিং উনি গিয়ে রাষ্ট্রপতি সাদাতকে পদত্যাগ করিয়ে উনি ক্ষমতা দখল করেছেন। একই ধারাবাহিকতায় এরশাদও তাই করেছে। তো এরশাদও সেটাই আপনার একইভাবে তাদেরকে পদত্যাগ করে, প্রেসিডেন্টকে পদত্যাগ করে বাধ্য করে, পদত্যাগে বাধ্য করে উনি ক্ষমতা দখল করেছেন। তো সেটাই আজকে খায়রুল হক সাহেবের বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের হাতে হাত করা কেন? কেন উনি পরপর বিভিন্ন হত্যা মামলার আসামি? এইসব কারণে। কারণ ওই পঞ্চম সংশোধনীর রায়ে উনি বলেছিলেন যে পঞ্চম সংশোধনী অবৈধ এবং এইভাবে ক্ষমতা দখল করা অবৈধ, এবং এটাকে সংসদে আইন করে বন্ধ করা হোক। সংসদে আইন করে পার্লামেন্টে সংবিধানে এটা সংযুক্ত করা হয়েছে যে এর পরবর্তীতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করলে তার দেশদ্রোহী হিসাবে তার সাজা মৃত্যুদণ্ড। ওটা জেনেই আজকে আর এখন আর সামরিক শাসকরা ক্ষমতা দখল করেনি, সামরিক বাহিনীর আড়ালে পিছন থেকে মদতে অথবা সাহায্যে কিছু অংশের সহযোগিতায় একটা অভ্যুত্থান খেলা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত ছিল, মানুষের সাথে একটা প্রতারণা ছিল, মিথ্যা অপপ্রচার, এবং এর মাধ্যমে সেটা আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। সেগুলোর সঙ্গে আমি আর যাই না, ওটা অন্য একটা প্রসঙ্গ, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো জি, নিশ্চিত আমি জি, আমি যদি একটু শেষ দিকে আপনার কাছ থেকে এই জায়গাটিতে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হলো বা তিনি করলেন, কিন্তু আহ যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হলো এই টোটাল কাজটি, আপনি নিজেই বললেন যে কেন শুক্রবারই করা হলো, খোলার দিন কেন করা হয়নি, স্পিকারকে আবার বিদেশ থেকে তার সফর সংক্ষিপ্ত করে তাকে নিয়ে আসলো। আপনার কি ধারণা, মানে এখন কি হতে পারে, কেন এই তড়িঘড়ি এইভাবে একটা আধা খেচড়া ভুলে ভরা একটা পদত্যাগপত্র রাষ্ট্রপতিও বা দিলেন, আবার কেন বা এটা করা হলো, এটা এখন কি হতে পারে, আপনার কোন ধারণাটা কি? অসহায় উনি তো। ওনার নিজের জীবন, ওনার পরিবারের নিরাপত্তা ও রাষ্ট্রীয় অবস্থা বিবেচনা করে কিন্তু উনি 2 বছর ধরে সকল রকম অত্যাচার নিপীড়ন, ওনার সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, ওনার বা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে। উনি তো একটা গৃহবন্দী অবস্থায়, বঙ্গভবনে গৃহবন্দী অবস্থায় গত 2 বছর ধরে অবস্থান করেছেন প্রায় অনেকটা। চিকিৎসার জন্য মাঝখানে গেলেন, এখন আবার ধোয়া তোলা হচ্ছে কোনো কোনো পক্ষ থেকে যে উনি নাকি ওখানে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলছে। তো উনি কথা বলতে চাইলে বাংলাদেশের থেকেও কথা বলা যায়। তারপরে আসলে যেটা হচ্ছে আমাদের কাছে, জানি না, আমরা ধারণা করছি যে এটা হচ্ছে এরা এখন যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাহসের সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছে যে উনি বাংলাদেশে ফিরে আসছেন, এবং খুব দ্রুতই এই ডিসেম্বরের মধ্যে উনি বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ, তখনই এদের সকলের মাথা খারাপ হয়ে গেছে। ওরা মনে করছে রাষ্ট্রপতিকে দিয়ে কোনো একটা কু হয়তো করানো হবে, যেহেতু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি, এটা একটা আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি যে কোনো সময় সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, সংসদ ভেঙে দিতে পারে, যে কোনো সময় জরুরি আইন ঘোষণা করতে পারে, সেটা করতে পারে।
কিন্তু এরা বুঝতে পারছে না, যদি এটা করতেই চাইতো জননেত্রী শেখ হাসিনা, যদি তাই সেভাবেই যদি তাদের মতোই আজকের বিএনপির মতো নির্লজ্জভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইতো, তাহলে সেই দিনই ওই আগস্ট মাসেই 24 আগস্ট মাসেই রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। সামরিক তারপরে উনি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা করতে পারতেন, উনি আরো কিছু করতে পারতেন, অনেক ক্ষমতা ওইসব জায়গায়, অনেক ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা নেই নেই করেও অনেক ক্ষমতা আছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা, উনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি জোর করে মানুষ মেরে, মানুষ হত্যা করে, সেটা ভুল আন্দোলন হোক আর সঠিক হোক আর মেটিকুলাস ডিজাইনের আন্দোলন হোক অথবা কোন বিদেশি চক্রান্তে হোক, রিজিম চেঞ্জ হোক, উনি ক্ষমতা লাশের বিনিময়ে ক্ষমতা দখল করতে চায়নি বলেই উনি নির্বিঘ্নে নিরাপত্তার খাতিরে দেশ ছেড়ে স্বেচ্ছায় অথবা জোরপূর্বক উনি প্রবাসে চলে গেছেন। কিন্তু দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য। আপনি খেয়াল করবেন, দেখেছেন নিশ্চয়ই যে আইসিটিতে ওনার একটি কথোপকথনের রেকর্ড শোনানো হয়েছিল, জি। সম্ভবত হাসান মাহমুদ বা কারোর সাথে বা ইনু সাহেবের সাথে। সেখানে কিন্তু উনি বারবার বলেছেন যে না, আমি চাই না এভাবে, আমি চাই না লাশের বিনিময়ে ক্ষমতা ধরে রাখতে। তো এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। তো এরা তো ভয়ে আতঙ্কে এখন কি করবে না করবে দিশাহারা। একবার বলছে উনি আসে না কেন, এতদিন ধরে চিৎকার চেঁচামেচি চলছে, ওনাকে ভারত কেন হস্তান্তর করছে না, উনি কেন আসছে না। উনি যখন ঘোষণা করলো আমি আসছি এবং আমি আদালতে আত্মসমর্পণ করবো, তখন আবার নানান কথা, উনি এতদিন আসেননি কেন, এখন হঠাৎ কেন আসতে চাচ্ছেন, আবার আসলেও উনি আদালতে আত্মসমর্পণ করতে পারবেন না। নানান রকম বয়ান, এদের পেইড, ডলারে পেইড, টাকায় পেইড, ডলারে পেইড লোকজন দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ায় এখন নানান ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে, বিএনপির কাছেও একই সাথে, যারা বিএনপি করেন তাদের কাছে, আপনারা একটি রাজনৈতিক দল, সুস্থ সমাজ, সুস্থ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আপনারা নাকি গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল আপনাদের নেতা, আপনাদের ভাষায়। তো আপনারা গণতন্ত্রের কোনটা কায়েম করছেন বাংলাদেশে? ইউনূস যে ধ্বংসযজ্ঞ, যে হত্যালীলা বাংলাদেশে চালিয়েছে 18 মাস 19 মাস ধরে, সেটা বাংলাদেশের ইতিহাসে আপনার 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনী যে নির্মম বর্বরতা, সেটার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। একই কায়দায় একই ভাবে মা বোনদের ধর্ষণ করা হয়েছে, একই কায়দায় আপনার হাজার হাজার, প্রায় 35,000 বাড়ি ঘর আওয়ামী লীগের নেতা কর্মী পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 1.5 লক্ষের মতো নেতা কর্মীকে আপনার গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 10,000 কাছাকাছি জীবন দিয়েছে, খালে বিলে নদীতে, পানিতে, বনে জঙ্গলে, সর্বত্র শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের লাশ, মা বোনের লাশ, শিশুরাও রক্ষা পাচ্ছে না সেই ধর্ষণ থেকে। যেভাবে 4.5 লক্ষ 4.5 লক্ষ মা বোন 71 সালে ধর্ষিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা, এই আজকের জামাত তাদের তৈরি করা রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী যেভাবে আমাদের মা বোনদেরকে তুলে তুলে নিয়ে গেছে, আজকে সোশ্যাল মিডিয়া ঘাটলেই খুললেই আপনি দেখতে পাবেন সেখানে একই চরিত্র জামাতের, কোনোভাবেই খুনি, ঘাতক, গণহত্যাকারী জামাতের চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। ওরা একই আছে, একই তাদের চরিত্র, তারা এখনো একই কায়দায় শিশু থেকে শুরু করে নারী পুরুষ, নারীদেরকে, পুরুষদের কথা বাদই দিলাম, সেই বলৎকারের কাহিনী তো সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে মাদ্রাসাগুলোতে কি হয়। আপনি দেখেন আজকে যা হচ্ছে, সেটা সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্যকর অবস্থা, শিক্ষকরা নিরাপদ নয়, আইনজীবীরা নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকরা নিরাপদ নয়, বিচারপতিরা নিরাপদ নয়, আদালতে আইনজীবীরা কাজ করতে পারে না, মবের শিকার হচ্ছে, বিচারপতিরা কাজ করতে পারে না, সেখানে ধমকির সম্মুখীন হচ্ছে। কেন? খোদ সুপ্রিম কোর্টের ভিতরে বসে এখনো আইনজীবীরা কথা বললে তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। তাহলে কোন গণতন্ত্র কায়েম করছেন ওনারা? বাংলাদেশের মানুষ কোন গণতন্ত্র দেখছে? আপনারা এই যে ভিন্ন মতের উপর কথা বলা যাবে না, জয় বাংলা বলা যাবে না, আপনারা রাস্তাঘাটে ধরে ধরে ফোন চেক করবেন, কোথাও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি থাকলে অথবা জয় বাংলা থাকলে অথবা বঙ্গবন্ধু কন্যার ছবি থাকলে তাকে মবের শিকার হতে হবে, তাকে মেরে পিটিয়ে আহত আদমরা করে তাকে থানায় দিয়ে আসা হবে, অথবা মেরে ঝুলিয়ে রাখা হবে,
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তো কোনটা কায়েম করছেন আপনারা? কি চাইছেন? বিএনপি কি সেই ৭১-এর ভূমিকায় নেমে গেল আবার? বিচার বিভাগকে যেভাবে তারা কুক্ষিগত করেছে, মিডিয়াকে কথা বলতে দিচ্ছে না, একতরফা ভাবে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের যদি কেউ অন্যায় করে থাকে স্পেসিফিকলি তার বিরুদ্ধে মামলা দিন, তাকে গ্রেপ্তার করুন, অথবা গ্রেপ্তার না করতে বলে তার বিরুদ্ধে হুলিয়া জারি করে তার বিচার করুন। কিন্তু আপনি গণহারে শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্ট করে একজন ছাত্রলীগের সমর্থক বলে তাকে পিটিয়ে পিটিয়ে মারবেন, তার মা বাবাকে পিটাবেন, তাকে গ্রেপ্তার করে আদামরা করে হাত পা ভেঙে তাকে নিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে রাখবেন। আমি জানি না সেটা আদৌ জেল হাজত কিনা, জেল হাজতে মারা যাচ্ছে অনেকে। প্রায় এ পর্যন্ত প্রায় ৩৫০ লোক মারা গিয়েছে কারা হেফাজতে। একটা সংস্থার আইন সালিশ কেন্দ্রের সংস্থার অনুযায়ী ২৭৭ জনের হিসাব তারা দিয়েছে যে জেল কারাগারে মারা গিয়েছে, পুলিশ হেফাজতে মারা গিয়েছে আরো প্রায় ৩০-৪০ জন। তো কারা তারা? আমাদের একটা বিশ্বস্ত সূত্রের খবর হলো এদেরকে নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কিছু কিছু নেতা কর্মীকে তারা নির্যাতন করছে, তাদের বিশেষ কোন সেলে, ওই যে যেটাকে বলতো যে আয়নাঘর, আজকে এরা আয়নাঘর তৈরি করে, আরো ভয়ঙ্কর আয়নাঘর তৈরি করে সেখানে নির্যাতন করছে, যে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা মারা যাচ্ছে। পুলিশ হেফাজতে মারা গেলে, কারাগারে মারা গেলে সেটা প্রকাশ হচ্ছে, কিন্তু খালে বিলে নদী নালায় যেখানে মানে আপনার একজন কি বলবো, একজন মা পর্যন্ত রক্ষা পাচ্ছে না তার পুত্র ছাত্রলীগ করে বলে, অথবা তার স্বামী রক্ষা পড়ে মানে আওয়ামী লীগের সমর্থক বলে, তার কন্যাটি আজকে লেখাপড়া বন্ধ। তো যে অরাজকতা, যে অবস্থা তৈরি হচ্ছে, এ থেকে মানুষ বাঁচতে চায়। এবং বিএনপি কে বুঝতে হবে এদেশে এই জি, অরাজকতা আমরা দিয়ে শেষ করব। আপনি কিন্তু একটু যদি ইতিহাসে যদি ওনারা এটা না অনুধাবন করতে পারে, তাহলে অনিবার্য ইতিহাসের অনিবার্য পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। জি, এবং এই বাংলাদেশ অনেক ঘুরে দাঁড়াবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঘুরে দাঁড়াবে। আজকে যে রাজাকারদের আস্ফালন আমাদের ওই ৩০ লক্ষ শহীদের রক্তরঞ্জিত পার্লামেন্টে আমরা দেখছি, প্রতিনিয়ত এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই এই রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, ধর্ষকদের হাত থেকে বাংলাদেশের সংসদকে এদেশের জনগণই রক্ষা করবে। এবং সেটি বাংলাদেশের অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঘটবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই ঘটবে বাংলাদেশে। এবং জি, এদেরকে অনেক সবাইকে ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ যারা আহ, শুনছিলেন, যে কথা বলছিলেন অ্যাডভোকেট নাজমা কাউসার, আমরা কথাটা শুরু করেছিলাম আহ, বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র নিয়ে বহু ধরনের প্রশ্ন, বিশ্লেষণ, আলোচনা, সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কারণটা হচ্ছে এটি পরিষ্কার হয়ে গেল যে তিনি যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, অসুস্থতার জন্য পদত্যাগপত্র উল্লেখ করলেও পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে প্রমাণ হয়ে যায় যে এটি আসলে তাকে জোর করে করানো হয়েছে, বাধ্য করা হয়েছে, এবং সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর কেন তাকে বাধ্য করা হলো সেটির ব্যাখ্যা, বিস্তর ব্যাখ্যা তুলে ধরলেন অ্যাডভোকেট নাজমা কাউসার। আমি আপনাকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি।